স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে। ব্যস্ত গলায় বলল, ভাই, সকালের ঘটনা এটা। ভাবিকে নাকি ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার কথা চলছে, কিন্তু পুলিশকে সবাই লাশটা এখনো দাফন করতে দিচ্ছে না। তদন্ত চলছে। ভাই, আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে। কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে। আসিফ ধরফরিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে। আতঙ্কিত হাতের ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝলো হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো, কোনটা? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে। কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে। আসিফ ধরফরিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে। আতঙ্কিত হাতের ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝলো হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো, কোনটা? আচ্ছা, হৃদ ভাই কি সত্যি মেয়েটাকে পছন্দ করতো? হয়তো করতো, নয়তো কেউ যদি কাউকে পছন্দই না করে তাহলে মানুষ তো এমনই আর এতটা দুর্বল হয় না, তাই না? তাহলে বলা যায় হৃদ ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করতো। হয়তো ভালোবাসতো। নিজের চিন্তা ভাবনায় নিজেই চমকে উঠে নেয়। আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হায়, সর্বনাশ হয়ে যাবে যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে। তো তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে। কারণ হৃদ খান কারো কথা শোনার মানুষ নয়। আসিফ মনের সংকীর্ণ ভয়ে চিন্তা করলো হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশে আছেন মনে হয়। আসিফকে একবার কথা বলে দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা, নাকি হৃদ ভাই রাগারাগি করবে ওনার মাকে এসব বিষয়ে কিছু জানালে। আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চিন্তা করলো। হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়ার্ত মুখে হৃদের দিকে চাইলো। হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে তখনই আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয়ে ভয়ে। জড়সড় আসিফের অবস্থা কাহিল বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যেও কপালের কার্নিশ বেয়ে ঘাম ধরধর। ভীষণ আসিফের চিন্তা আরও বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরও হৃদের কোনো রেসপন্স পেল না। ভয়ার্ত আসিফ তখনই শিওর হলো যে আসলেই কোনো কিছু ঠিক নেই। দ্রুত হৃদকে হসপিটালের শিফট করা দরকার। উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইল বডিগার্ডদের, কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের। তাড়াহুড়োর কোনো কিছু ভেবেই উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের। মায়ার খবরটা এক ফাঁকে আরিফ থেকে নিতে চাইলো, কিন্তু তার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি ভাই, আপনি তখন আমায় কল দিয়েছিলেন। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাজের জন্য। এই জন্য ফোনটা সাইলেন্ট ছিল। আপনার কলটাও রিসিভ করতে পারিনি। আপনি কি কিছু বলবেন ভাই? অস্থির আসিফ তৎপর মুখ খুলে বলল, হ্যাঁ, হ্যাঁ। ভাবির লাশটা কি তোমরা দাফন করে ফেলেছো নাকি করবে? ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আসিফের মুখে ভাবির লাশের কথাটা শুনে। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল। কোন ভাবের লাশ দাফন করার কথা ছিল তার? আর কার কথাই বা জিজ্ঞেস করছে আরিফকে? কে বা মারা গেল? আর তাছাড়া আরিফের জানামতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকেই তো সে চেনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞাসা করছে? হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল, কার কথা জিজ্ঞেস করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকেই চিনতে পারছি না। আমার কাছে তো কারো মৃত্যু সংবাদ আসেনি ভাই। আরিফের কথায় খানিকটা চমকিত নিয়ে আসিফ শুধালো, মানে তুমি না বললে তুমি হসপিটালে আছো? আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে জানি মারা গেল আজ। এর জন্য মূলত তোমার খোঁজ খবর নিতে না কল ভাই, দিয়েছিলাম আরিফ। আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে।
আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারো কিছু হয়নি। তবে আমি হসপিটালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হসপিটালে আছি। এখন অবশ্য ওনারা ঠিক আছে। তবে আপনাকে যে বা যারা আমার পরিবারের সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ের কথা উল্লেখ করে শিওর হতে বলল, তুমি শিওর তোমার পরিবারের সকলে ভালো আছে? না মানে আমি শুনলাম তোমার ছোট বোন মায়া নাকি আজ অ্যাক্সিডেন্টে মারা গেছে সকালে। হতবাক আরিফ খানিকটা বিরক্ত বোধ করলো মায়াকে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ শুনে। সে মাত্র কিছুক্ষণ আগেই মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। মায়া জুই দুজনেই চট্টগ্রাম চলে যাবে আজ রাতের ট্রেনে। এজন্য সবকিছু বুঝিয়ে বাঝিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে, অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছে অন্য কেউ, তাও রাজনৈতিক দলের কেউ। এমন ফাউল সংবাদগুলা কে ছড়ায় কে জানে। তারপর আবার আরিফের বোনকে নিয়ে কিন্তু কেন? আরিফ তো রাজনীতি করে না, সে একজন সাধারণ মানুষ, তাহলে তার পরিবারের সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে, তাও তার ছোট অবুঝ বোনকে নিয়ে? আরিফ অনেকটা নাখুশ গলায় আসিফকে শুধিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছোটও জীবিত আছে, মাত্র কিছুক্ষণ আগে কথা বললাম। আপনি ভুল শুনেছেন। আমার আরিফের কল কেটে গেল ততক্ষণে, কারণ তাড়াহুড়ো কল কেটে দিল আসিফ নিজেই। মায়া জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চাপলালো আসিফ। তাড়াহুড়ো বলতে লাগলো, ভাই ভাই ভাবির কিছু হয়নি, ভাবি বেঁচে আছেন। আরিফের সাথে মাত্রই কথা হলো আমার, ভাবি ঠিক আছেন, ভাবি নিজের বাড়িতে আছেন। ভাই আমাদের লোক ভাবির সঠিক তথ্য জোগাড় করতে পারেনি, কোথাও ভুল করেছে ওরা। ভাই ভাই আপনি শুনেছেন? ভাই ভাই হৃদকে ধাক্কিয়েও যখন কোনো সাড়া শব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মাঝে হৃদকে বেহুশ অবস্থায় অফিস থেকে হসপিটালের শিফট করানো হলো ইমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদের চেক আপ করে রিপোর্ট দেখে ডক্টর আসিফকে জানালো অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে জায়গায়, যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাবে হৃদের রেস্ট টাইম। তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলেন ডক্টররা। এতে করে নেক্সট টাইম হৃদের প্রাণঘাতীও হতে পারে বলে জানালেন ডক্টররা। অস্থির হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডক্টরের কথায়। কি পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদ খানের মতন একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হসপিটাল বেডে পড়ে থাকে, সেটা সত্যি আসিফের ধারণার বাইরে। সে এখনো ধারণা করতে পারছে না হৃদের ভিতরকার অস্থিরতাটা। তবে আসিফ অন্তত এতটা বুঝতে পারছে যে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেক জুড়েই রয়েছে। হয়তো আসিফের ধারণাও নেই এতটা জুড়ে আছে। কিন্তু আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকিয়ে। বাহিরে বডিগার্ড পাহারায়। পরিবারের কেউ আসেনি, কারণ আসিফ কখনো হৃদের পরিবারকে কিছু জানায়নি, এখনো জানাবেও না, কারণ কিছু কারণ আছে। তাছাড়াও ডক্টর বলেছে রাতের মধ্যেই হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কি জবাব দেবে সেটা নিয়েও আপাতত সে চিন্তিত। মানছে আসিফের একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হসপিটালের বেডে, কিন্তু এতে তো আসিফের কোনো হাত ছিল না। আসিফ তো সত্যিই জানতো না সবটা বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে। ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো। এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর যদি হৃদ শুনতে পায় আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যা, আসলে এমন কিছুই হয়নি, মায়াও সুস্থ এবং জীবিত আছে, তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে হৃদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আল্লাহ মালুম তখন আসিফের কি হয়। চিন্তিত আসিফের বিষণ্ণতা ঘুরে মাঝে কাটলো বিগত 8 ঘন্টা। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হতে গিয়েও হতে পারল না, তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেক আপ করে যেতেই আসিফ ভয়ে জড়সড় অবস্থা হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য, কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছে হৃদকে। দুর্বলতায় এখনও অক্সিজেন মাস্ক দিয়েই শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যে হাত পা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতে চেয়ে, কিন্তু পথেই হৃদ নিজের দুর্বল হাতে ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজেই উঠে বসে বেডে পিঠ ঠেকিয়ে তৎপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝুলায়।
বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট্ট শব্দে বলল, গাড়ি বের কর আসিফ, আমি বেরোবো। চমকিত ন্যায় আসিফ শুধালো, কেন ভাই, আপনার শরীর তো এখনো দুর্বল। তোরে আমি একদমই বাড়তি কথা বলতে বলি নাই, দ্রুত গাড়ি বের করতে বলছি। আশুগঞ্জ যাব আমি। হৃদের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তে ভয়ে চুপসে যায় আসিফ। মায়ার খোঁজে হৃদ যে আশুগঞ্জ অব্দি যেতে চায় সেটা ঠিক বুঝলো আসিফ, কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলেই জীবিত আছে, মরেনি। ভয়ার্ত আসিফ ভয়ে ভয়ে হৃদকে মায়ার জীবিত হওয়ার সত্যিটা জানানো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়েও আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভিতরকার অবস্থা। মায়ার জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়্যাক্ট করতে না দেখে আসিফ আরও বেশি ভয় করল হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে। নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে, এই জন্য হৃদ হঠাৎ করে এমন গুমড়ে চুপ হয়ে আছে। শান্ত থাকা হৃদ আরও শান্ত হয়ে গেল। হঠাৎ গা ছেড়ে বালিশে মাথা ঠেকিয়ে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ, যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ। জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্তিমতো শুয়ে পড়তে দেখে। আসিফ ধারণায় আসলো হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি, এই জন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা। আসিফ অনেকটা রয়ে শোয়ে দ্বিধা কাটিয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায়। এবার খানিকটা উঁচু স্বরেই ডাকলো, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পারছে না হার্ট ব্লকের জন্য, কানে সমস্যা হচ্ছে হৃদ ভাইয়ের। তাই কিন্তু আসিফ ভুল প্রমাণিত হলো যখন হৃদের দক্ষ হাতের থাপ্পড় পড়ল তার ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকলো বোকার মতন। জীবনে এই প্রথম মারল হৃদ ভাই ওকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘোরের মাঝে ফেলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল। ততক্ষণে খালি পায়ে অক্সিজেন মাস্ক স্যালাইনের নল টেনে খুলে ফেলে। হৃদ এমন ক্ষোভে কোথায় গেল আসিফ জানে না, তবে সেও তৎক্ষণাৎ হৃদের পিছন পিছন ছুটল হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে। আর হৃদকে পেছন থেকে বলতে লাগলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি এই অসুস্থ শরীরে? ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে, ভাই প্লিজ যাবেন না আপনি ভাই। হৃদ শুনল না আসিফের বারণ, বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে। চিন্তিত আসিফ সেও হৃদের পেছন পেছন দৌড়ালো গালে হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরও বাড়বে। তাছাড়া দোষটা তো আসিফের ছিল বেশি, তারই আরও ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত ছিল মায়াভাবের সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরও একজন ছিল, যে আসিফকে এমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে। এবার তাকেও ছাড়বে না আসিফ। হৃদের পেছন পেছন যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল। আর হুমকি ধামকিও স্বরূপ এক ছুট বুঝিয়ে গেল আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টার উপযোগী ছিল সে। হতবুদ্ধি মাহফুজ সেরও গালে হাত দিয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকলো আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়। আসিফ যা বলে তাই করতে হোশ থাকে, আর এই জন্যই বিগত কয়েক আগে তাকে বলেছিল যে কোনো মায়া মেয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সে সেটাই করে। লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ, কিন্তু ফাজিল ছেলেগুলো যে উনাকে মেয়ে সম্পর্কে এমন ভুল তথ্য দেবে কে জানে। আজ মাহফুজের গালে আসিফের দেওয়া থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলোরও পাওনা হয়ে গেল, কারণ ওদের ভুল তথ্যের জন্যই তো মাহফুজ আসিফের হাতের শক্ত থাপ্পড় খেলো। তাই মাহফুজও ধীর মনে ঠিক করে নিল কাল সকালে সব কয়েকটাকে একটা করে থাপ্পড় লাগাবে শুধু আজকের এই থাপ্পড়টার জন্য। সকাল 6:15, সারা রাত ভোর ট্রেন জার্নির করে মাত্রই চট্টগ্রামের ভাড়া বাসায় ফিরল মায়া আর জুই। সঙ্গে রয়েছে মায়ার সেলিম সাহেব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুরে মায়াদের বাসা মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছয় তখন সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব। মূলত উনি মায়া আর জুইকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন যে সিমোর উনার নিজের ফ্যাক্টরিতে।
ব্যবসায়িক মানুষ তিনি, তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সকাল সকাল মায়াদের বাসার গেটের সামনে রিক্সা থামতেই একে একে নিজেদের ব্যাংকিং পত্র নিয়ে নেমে আসলো মায়া আর জুই। অপর রিক্সা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নির দিকে। কাপড় চোপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক, আশুগঞ্জ থেকে নিয়ে আসা এসব। সেলিম সাহেব মায়াদের রিক্সার ভাড়া মিটিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরলো ভাষার পথে। পেছন পেছন জুইও হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে, বাকি পেছনে পড়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার্থের জন্য। এই জন্য মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগগুলো একত্রে করার সময় হঠাৎই কোথায় থেকে কেউ একজন মায়ার ডান হাতের বাহু হ্যাচকা টানে মায়াকে সোজা করতে করতে মায়ার মুখে অস্পষ্ট স্বরে আওড়াতে লাগলো, আরে আরে কে? বলার মাঝেই কষে থাপ্পড় বসালো মায়ার ডান গালে। হতবম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারল না আসলে মায়ার সাথে কিছু হয়েছে, বরং তবদা খেয়ে যাওয়ার ন্যায় মায়া ডান গালে ঝুঁকে পড়ে বাম গালে হাত ছোঁয়াতে যাবে, তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপ্পড় বসালো মায়ার। পরপর দুইটা থাপ্পড়ের দাপটে মুহূর্তের মাঝে তবদা খেয়ে গেল মায়া। শরীর তলিয়ে উঠে চোখ অন্ধকার দেখা গেল, দৃষ্টি তুলে কোনোরকম সামনে তাকাতে চাইল। তখনই মায়া হালকা আবছা দৃষ্টিতে ভিড় কারো রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখোদ্দয়। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলে পুনরায় দাবাং হাতের থাপ্পড় পড়ল মায়ার টনটন করা ব্যথার গালে, তাও একই ব্যক্তি থেকে। পরপর 3 বারের থাপ্পড়ে গালে চাপা সহ নড়ে উঠল মায়ার। ব্যথায় কাতর হয়ে উঠে সহ্য করতে না পেরে তখনই হু হু শব্দে কেঁদে উঠল রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না মায়া, তবে লোকটার থাপ্পড়ের দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখতে পাচ্ছে না, শুধু কানে একটু করে আসছে কারো রাগারাগি ফুসফুস নিঃশ্বাসের শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটারই হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দটা হবে। ক্রন্দনরত মায়া দু হাতে নিজের দুগাল আঁকড়ে হু হু করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ার চোখের দৃষ্টি ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। হৃদকে দেখেই মায়ার কান্নাটা আরও বাড়ল ঘোর অপমানে। লজ্জিত মায়া মাথা নত হয়ে আসতেই হৃদ দক্ষ হাত চালান করল মায়ার বাহু টেনে কাছে টানায়। মুহূর্তের মাঝেই মায়ের বাহু হ্যাচকা টানে মুখোমুখি করে দাঁতে দাঁত পিষল হৃদ। তপ্ত গলায় শুধালো মায়াকে, মিথ্যাবাদী নারী, একটার পর একটা মিথ্যা, কন্টিনিউয়াসলি এত মিথ্যা আসে কোত্থেকে তোর? জবান খুললেই মিথ্যা বলিস। এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হোস না? নাকি শরীরের রক্ত মাংস পর্যন্ত মিথ্যা দিয়ে করে ফেলেছিস? বেয়াদব। হৃদের কথায় ঘোর অপমান বোধ করলো মায়া। প্রথমত সে কিছুই করেনি, আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলো থাপ্পড় খেলো সে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকালবেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো, রিক্সা থেকে নেমে মালপত্র নিয়ে জুই ও মায়া মামা বাড়ির বাসার ভেতরে গেল। এখন মায়াও তাদের পিছনে বাসায় ভেতরে যেত, কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথায় থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারলো তাও জানে না মায়া, আর না হৃদের এখনকার কথাগুলোর মানে বুঝতে পারছে সে। মায়া যতটুকু মনে পড়ে সে হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথাই হয়নি, তাহলে মায়া মিথ্যাটা বলল কখন হৃদকে তাও মনে পড়ছে না। ক্রন্দনরত মায়া ঘোর অপমানে চেতে উঠল, মুচড়া মুচড়ি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে জোর গলায় বলল, ছাড়ুন আমায় অসভ্য নেতা, আমি যত খুশি তত মিথ্যা বলবো, তাতে আপনার কি? আপনি শুনেন কেন? আপনি কে আমাকে মারার? নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন আর আমরা কেউ কিছু বলতে পারবো না? এমন বালের এলাকায় না থাকলে আমার কিচ্ছু হবে না, আমি এবার চলে যা। মায়া আতঙ্কের ন্যায় উহু উহু শব্দ করে উঠল তৎক্ষণাৎ, চোখ দুটো বড় বড় করে আসলো মুহূর্তেই। ছটফট করার ন্যায় দু হাতে আঁকড়ে ধরল হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে, কিন্তু মায়ার ছটফটে হৃদের হাত আরও শক্ত হয়ে আসলো মায়ার গালের মাড়ি চেপে ধরায়। মায়া গোঙালো,
ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলে হৃদ আরও তেতে উঠল। রাগে রি করে শুধালো, আমি কে তাই না? আমি তোর জম। তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নেই। সোজা তোর ঘরে গিয়ে মেরে আসবো। এই তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? কই পালাবি তুই? কোন দেশে শুনি? তুই তো দুনিয়া ছাড়লেও তোকে আমি রেহাই দেব না। তোর তো সব রাস্তা, সব পথে বন্ধ। ছটফট করার ন্যায় মায়া হঠাৎই হৃদের হাতে কামড়ে ধরলে হৃদ আহ শব্দে তৎক্ষণাৎ হাত ঝাড়া দিয়ে মায়ার গাল ছেড়ে দিতে মায়ার চেতন গলায় শুধালো, আমি মরলেও যখন রেহাই পাবো না তখন আপনি মরে যান আর আমায় রেহাই দেন আপনি। তারপরেও রেহাই দেন, আমি আর পারছি না। আল্লাহর ওয়াস্তে আমায় রোজ রোজ অপমান করা ছাড়ুন আপনি প্লিজ। মায়ার কথায় হৃদ পুনরায় মায়ার বাহু শক্ত করে হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকে চাইদি না যে আমি মরে যাই। সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলিস। আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়ালু মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহিত করে মরতাম, যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই কখনো নিতে না পারিস। আর একটা কথা, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন শিওর হয়ে বলছি, আমার সাথে তেরামি করবি তো একদম সোজা প্রাণে মরবি। মিথ্যা বলবি না। পালানোর চেষ্টা তো মোটেও করবি না, কারণ লাভ নাই। তোর 14 গোষ্ঠীর জন্মকুণ্ডলী পর্যন্ত আছে আমার কাছে, তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদের সব কথাগুলোই কেমন মাথার উপর দিয়ে গেল মায়ার। সবকিছু ধোঁয়াশার ন্যায় ঠেকলো। মায়ার যতটুকু মাথায় আটলো সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না। ক্ষমতা দাপটে এমনি চড়িয়ে বেড়ায়। মানুষকে মানুষ মনে করে না, যেমনটা মায়াকে মনে করে না সে। মায়াকে অকারণে অহেতুক অপমান করে হৃদ শান্তি পায়, যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রুতা আপনার আমার সাথে? কেন বারবার আমায় অপমান করতে চলে আসেন আপনি? হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছু বলল না, বরং হৃদ আগের ন্যায় কটমট করে শুধালো, তোর সাথে আমার সারা জীবনের শত্রুতা। আমি চিরশত্রু হোস তুই আমার। হয়ে যায় এবার, যা বসে চা। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হন হন করে উল্টো পায়ে হেঁটে গাড়ির দিকে চলে যায়। ঠিক যেই তেজে এসেছিল একই তেজে আবারও গিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। আসিফ হৃদকে গাড়ির পিছনে বসতে দেখে লাফ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল স্টিয়ারিং চেপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ের প্রতি দেখে। আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ। হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রাগ করলো, তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া। তখন আজকের দিনটার কথা খুব মনে পড়বে হয়তো। আসিফ প্রথমে হৃদের পিছন পিছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি, বরং আধ খোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে নীরব দর্শক হয়ে। কারণ সে জানতো আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পিছন পিছন যেত তাহলে মায়ার থাপ্পড়গুলোর সাথে সাথে আসিফও কয়েকটা থাপ্পড়ের ভাগ পেত হৃদের থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে রাত্রে, তাই এখন আর পাকামো করে হৃদের পিছন পিছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ রেখে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিংয়ের স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পিছনে বসা হৃদকে। হৃদ সিটে পিঠ ঠেকিয়ে চোখের উপর হাত ভাঁজ করে শোয়া। সারা রাত জার্নি করে ক্লান্ত বোঝাই যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টা রাস্তা আধ ঘন্টায় গাড়ি চালিয়ে দ্রুত এসে পৌঁছেছে হৃদ শুধু মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ের খোঁজে, কিন্তু স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছালো। সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির সামনেই মালির সাথে দাঁড়িয়ে আরাফ খান
পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের কালো মার্সিডিজ গাড়িটি। চমকিত আরাফ খান কপাল কুঁচকে হাতের ঘড়িটা দেখতে চাইলেও কয়টা বাজে, কিন্তু খালি হাত দেখে ওনার মনে পড়ল ঘড়ি এখনো পরা হয়নি হাতে, রাতে খুলে রেখেছে আর ফজরের নামাজ পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্রই ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলো উনি। গায়ে সাদা পাঞ্জাবি, সাথে সাথে এখনো মাথায় টুপি রয়েছে। উনি বিষণ্ণে এক ফাঁকে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিল, বুঝতে পারলো এখনো সূর্য ওঠেনি। এত ভোর সকাল সকাল হৃদের গাড়ি, তাও খান বাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক। যে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামেও আসতে চায় না বাবার কাজে, সেই ছেলে আপোষেই আজ এত সকালে দাদার বাড়ির চৌকাঠ মারল। বিষণ্ণে আরাফ খান পাশের মালিকে প্রশ্ন করে বলল, এই আব্দুল, বাজে কয়টা বলতে পারিস? এই তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের। না বড় স্যার, জানি না তো। আরাফ খান বিরক্ত চোখে এক পলক আব্দুলকে দেখে নিল। ঘাট ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতেই দেখল হৃদ খালি পায়ে গাড়ির পিছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তে বিষণ্ণে হতবুদ্ধি হয়ে গেল আরাফ খান। অবাক করা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোথায় থেকে আসলো তাও বুঝতে পারছে না উনি। আরাফ খান হৃদকে কিছু জিজ্ঞাসা করবে, তারও সুযোগ পাচ্ছে না, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভিতরের দিকে চলে যাচ্ছে। আরাফ খান জোর গলায় হাঁক ছেড়ে হৃদকে আটকাতে চাইল ডেকে, কিন্তু হৃদ থামল না। শুনেও না শোনার মতো করে হনহন করে চলে যাচ্ছে বাড়ির ভিতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার। হৃদকে থামতে না দেখে আরাফ খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল, রিদ, কই যাচ্ছিস? এই দিকে আয়, আমার তোর সাথে সিরিয়াস কথা আছে। এত সকাল সকাল খালি পায়ে কোথা থেকে উদয় হয়েছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আসছিস। সত্যি করে বল, কয়টা মেয়ের ধোকা খেয়ে জুতো ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু আমি তোর বাপ আর দাদির কাছে গিয়ে তোর ছ্যাঁকা খাওয়ার কথাটা বলবো, মনে রাখিস। হৃদ আরাফ খানের কথা কানে না তোলার মতো করে সোজা চলে গেল বাড়ির ভিতরে। সে জানে আরাফ খানের ডাকে সাড়া দিলে নানান উল্টাপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখিয়ে। আসিফ গাড়ি পার্ক করে হৃদের পেছনই যাচ্ছিল। আরাফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকলো। আসিফ আরাফ খানের ডাকে আমতা আমতা করলো, ইতস্তত বোধ করলো কাছে যেতে। আরাফ খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক স্বরে বলল, এই রিদ ভাইয়ের বলদ, এইদিকে আয়, ডাকছি না আমি? আয় বলছি। আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরাফ খানের কাছে। সে জানে তাকে এখন আরাফ খান নিজের কথায় ফাঁসাবে। সঠিক উত্তর না দিলে এক ছুট বকাও খেতে হবে তাকে। আবার সত্যি বললেও ঝামেলা, হৃদ ভাই আস্ত রাখবে না ওকে। আজ তো শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এইবার সত্যি বললে হৃদ ভাই সোজা গুলি করে উপরে টিকিট ধরিয়ে দেবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফ্যাসাদের পরিস্থিতিতে পড়ে, কিন্তু মুখে প্রকাশ করল না, বরং আরাফ খানের সামনে এসেই বোকার মতো হাসল। আসিফের বোকা হাসি দেখে আরাফ খানের সন্দেহ আরও গাঢ় হলো। আসিফকে শাসিয়ে বলল, বলদের মতো হাসছিস কেন? আমি কি তোর কমেডি দেখাইতে ডাকছি? হ্যাঁ। আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বুঝালো। আরাফ খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল, মুখে কি তালা মারছত? আসিফ তাড়াহুড়ো করে বলল, না দাদা ভাই। ও আচ্ছা, তালা নাই তাই তো? শিওর তুই? জি দাদা ভাই। গুড। এবার তালাবিহীন জবানে সুন্দর করে ফটাফট বলতো দেখি, তোরা দুই বলদ এত সকাল কোথা থেকে এসেছিস? যেটার ভয়ে ছিল সেটাই হলো। আরাফ খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানতো, এই জন্য তো সে আসতে চায়নি। হৃদের পিছন পিছন পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরাফ খানের ঈগলের চোখে ঠিকই ধরা পড়ে গেল। আসিফের কথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতো করে হেসে বলল, কোথা থেকে আসিনি, এমনি এমনি আর কি। এমনি এমনি কি? আকাশ থেকে পড়েছিস মাটিতে? আমতা আমতা করে বলল আসিফ। না আসলে দাদা ভাই, আমরা আসিফের কথা শেষ করতে না দিয়ে ফের আরাফ খান বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।